আপনি যখন এই স্পিংসের দিকে তাকান, মাটিতে স্থির হয়ে থাকা এক রহস্যময় মুখ চেয়ে আছে, তখন বুঝে যাবেন এটাই মিশর। আপনি এখন সেই প্রাচীন সাম্রাজ্যে দাঁড়িয়ে, যে সাম্রাজ্যের রাজাদের বলা হতো ফেরাউন। তারা এই বিশাল মূর্তিগুলো নির্মাণ করেছিলেন তাদের দেবতা ও দেবীদের মহিমা প্রকাশের জন্য। আর এই ফেরাউনরাই নির্মাণ করেছিলেন বিশাল সব পিরামিড, যা ছিল তাদের সমাধি। কিন্তু মিশর মানে শুধু স্পিংস আর পিরামিড নয়। মিশরের আসল প্রাণ হচ্ছে নীল নদ। আমাজন আর মিসিসিপির চেয়েও বিস্তৃত এটি পৃথিবীর দীর্ঘতম নদী। আফ্রিকার অন্তঃস্থল থেকে উৎপন্ন হয়ে এটি প্রায় 4,000 মাইল দূরে ভূমধ্য সাগর পর্যন্ত বয়ে গেছে। এর মধ্যে প্রায় 1,000 মাইল জুড়ে মিশরকে অতিক্রম করেছে। এই নদী মিশরের জীবন রেখা, কারণ এটি শুধু যাতায়াত আর বাণিজ্যের পথ নয়, বরং মাটিকে উর্বর করে খাদ্যের যোগান দেয়। এই নদীর তীরে বহু সভ্যতা জন্ম নিয়েছে এবং বিলুপ্ত হয়েছে। এই স্তম্ভগুলোর দিকে তাকিয়ে হায়ারোগ্লিফিক আর প্রাচীন চিত্রশৈলী দেখে আপনি সহজেই কল্পনা করতে পারেন 4,000 বছর আগে কতটা জৌলুসপূর্ণ ছিল এই অভিজাতদের সমাধিস্থলগুলো। নীল নদীর পশ্চিম তীরে আরও উত্তর দিকে এগিয়ে এলে আপনি পৌঁছে যাবেন কিংস ভ্যালি ও মৃতদের নগরীতে। এখানে আবিষ্কৃত হয়েছিল মিশরের প্রত্নতত্ত্বের সবচেয়ে বড় রত্ন, তুতেন খামেনের সমাধি। 1922 সালে এই সমাধি খুললে পাওয়া যায় স্বর্ণযুগের অসংখ্য মূল্যবান নিদর্শন। সামান্য হেঁটে গেলেই পৌঁছানো যায় মেষমুখী স্পিংসের রাজপথে, যা কার্নাক শহরে নিয়ে যায়, এক গৌরবময় নগরী যেখানে আছে সূর্যদেব আমেনরার মন্দির, তার স্ত্রী দেবীর এবং তাদের চাঁদের দেবতাপুত্র খুনসুর মন্দির। এই বিশালাকৃতির মূর্তিগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যেন আমরা এক ক্ষুদ্র জগতের ছোট মানুষ। সম্ভবত এটি ছিল এক পরিকল্পিত রাজকীয় বার্তা, পৃথিবীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তাদের জীবদ্দশায় মিশরীয় সাম্রাজ্যের শাসক হিসেবে ফারাওরা কতটা শক্তিশালী ছিলেন। এই বিশাল আর রাজকীয় স্তম্ভগুলো দেখলেই বোঝা যায় কত গৌরবময় ছিল সেই সময়। দেওয়ালের প্রাচীন ছবি আর হায়ারোগ্লিফিক লেখাগুলোতে এখনও পুরনো দিনের কিছু ঝলক দেখা যায়। সেগুলো এমন এক জীবনযাত্রার কথা বলে যা আমাদের আধুনিক যুগে কল্পনাও করা কঠিন। দূর থেকে এগুলো দেখে মনে হয় যেন নীলনদের উর্বর উপত্যকায় সোজা হয়ে বসে থাকা দুই বিশাল দৈত্য। এরা হলো কোলোসাই অব মেনন এর মূর্তি। প্রতিটি মূর্তি একক বিশাল পাথরের খণ্ড থেকে খোদাই করা হয়েছিল এবং রাজকীয় মন্দিরের প্রবেশপথে প্রহর হিসেবে স্থাপন করা হয়েছিল, যা অনেক আগেই ইতিহাসের গহ্বরে হারিয়ে গেছে। 20 শতকের মিশর হল পুরনো ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ। এখানে দেখা যায় প্রাচীন কৃষিকাজে ব্যবহৃত জলের চাকা, যা গ্রিক গণিতবিদ আর্কিমিডিস উদ্ভাবন করেছিলেন। এটি ছিল পানিকে নিচ থেকে ওপরে তোলার এক কার্যকর পদ্ধতি। আজও এই প্রযুক্তি ব্যবহার হয়। বড় বাঁধ নির্মাণ শেষ হলে মিশরের কৃষকরা সেচের জন্য আরও বেশি পরিমাণে পানি পাবে। আমরা এসে পড়ি এক রাস্তার ধারে, যেখানে দেখা যায় গ্রামীণ জীবনের একটি সুন্দর ও চিত্রময় দৃশ্য, যা আমাদের মনে করিয়ে দেয় শত শত বছরের গ্রাম বাংলার জীবনধারা। এগুলো হলো উর্বর মাটির ফলানো সবজি, যা বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এই শাকসবজি যেমনটা ছোট কৃষকেরা মিশরে নিজেদের ছোট ছোট জমিতে চাষ করে থাকে। আমরা এবার পৌঁছেছি মিশরের দক্ষিণে, যেখানে একসময় ফেরাউনরা স্বপ্ন দেখতেন নীল নদের বার্ষিক বন্যা আর জলপ্রবাহকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। এটি আধুনিক মিশরের এক বিস্ময়, নতুন আসওয়ান বাঁধের নির্মাণ। এটি বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ তৈরি করবে, সমগ্র দেশে বিদ্যুৎ সরবরাহ করবে এবং সংরক্ষিত জল ব্যবহার করে মরুভূমিকে রূপান্তর করবে উর্বর কৃষিজমিতে। এখানে আবু সিম্বেলে আমরা দেখি এক ইতিহাস ও প্রযুক্তির মিলন। রামেসিস মহান এর বিশাল পাথরের মূর্তি ও মন্দির এখন এক নতুন চ্যালেঞ্জের মুখে। এই বাঁধের কারণে তৈরি হওয়া বিশাল জলাধারে ডুবে যাওয়ার ঝুঁকিতে। এর সমাধান ছিল এক বিশাল প্রকৌশল উদ্যোগ। এই নিদর্শনগুলোকে কেটে কেটে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ উঁচু স্থানে, যেন তারা টিকে থাকে আরেক 3,000 বছর। নীলনদ তীরবর্তী অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সামনে এক শ্বেত পাথরের প্রাসাদ, এক ভদ্র মহিলার আবাস, যিনি ছিলেন প্রয়াত আগা খানের স্ত্রী। নিকটবর্তী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে আগা খানের বিশাল ও দৃষ্টিনন্দন সমাধি। সমাধির দরজা পেরিয়ে ভিতরে গেলে দেখা যায় একটি সাদা শবাধার, যার ভিতরে তিনি চিরদিনের জন্য শায়িত আছেন। এখন আমরা চলেছি উত্তরের দিকে, ভূমধ্য সাগরের তীরে, আলেকজান্দ্রিয়া শহরে, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 332 খ্রিস্টপূর্বে এক বিশ্বজয়ীর নামে, আলেকজান্ডার দ্য গ্রেট। এখানে রয়েছে ইসমাইল পাশার ভাস্কর্য,
যিনি ছিলেন শতবর্ষ আগের একজন দূরদর্শী শাসক এবং সুয়েজ খাল নির্মাণে উদ্যোগী। আজকের আলেকজান্দ্রিয়া একটি আধুনিক মহানগরী, তবে এই শহরের ইতিহাস মনে করিয়ে দেয় এক সময়কার জ্ঞানী ইউক্লিড, বিজ্ঞানী আর্কিমিডিস, সিজার ও নেপোলিয়নের মতো সেনাপতি, আর ইতিহাসের এক মহান নারী মিশরের রানী ক্লিওপেট্রা। এখানে দাঁড়িয়ে আছে মোহাম্মদ আলী পাশার ভাস্কর্য, যিনি ছিলেন মিশরের শেষ রাজবংশের প্রতিষ্ঠাতা। এই রাজবংশের ইতি ঘটে নির্বাসিত রাজা ফারুকের মাধ্যমে, আর সেখান থেকেই শুরু হয় মিশরের আধুনিক রূপ। মন্তাজা প্রাসাদ, যেটা একসময় ছিল রাজপরিবারের গ্রীষ্মকালীন বাসভবন, আজ তা উন্মুক্ত জনসাধারণের জন্য হোটেল, ক্যাসিনো আর ইতিহাসের জীবন্ত স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদ। প্রাচীনকাল থেকে আলেকজান্দ্রিয়া ছিল ভূমধ্য সাগরের প্রধান বন্দর। এটি ছিল কার্থেজ, রোম আর কনস্টান্টিনোপলের প্রতিদ্বন্দ্বী। যুদ্ধ আর পরিবর্তনের মধ্য দিয়ে এ শহর শক্তি হারালেও আবার ফিরে পেয়েছে তার গৌরব আধুনিক বন্দরের মাধ্যমে। কায়রো ও নীল উপত্যকার সঙ্গে রেলপথে যুক্ত এই বন্দর মিশরের বিদেশি বাণিজ্যের প্রধান কেন্দ্র। এখানে রয়েছে 15 শতকে নির্মিত কিতবাই দুর্গ, প্রাচীন আলেকজান্দ্রিয়ার বাতিঘরের স্থানে নির্মিত, যা ছিল প্রাচীন বিশ্বের 7টি বিস্ময়ের একটি। আলেকজান্দ্রিয়া থেকে আমরা যখন পূর্ব দিকে যাই, দেখি মরুভূমির বালিয়াড়ির মাঝে যেন ভেসে চলেছে এক বিশাল জাহাজ। তা একটি মরীচিকা, আসলে এটা সুয়েজ খাল, মানুষের হাতে তৈরি বিশ্বের অন্যতম বিস্ময়কর জলপথ। এই খাল 100 মাইলেরও বেশি দীর্ঘ, যা ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে একসাথে যুক্ত করেছে। এই খাল জুড়ে একটিও বাঁধ নেই, তবুও বিশাল সমুদ্রগামী জাহাজ চলাচল করতে পারে অনায়াসে। প্রতি বছর এই খাল দিয়ে পণ্য পরিবহন হয় পানামা খালের চেয়েও 3 গুণ বেশি, আর ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যে সমুদ্রপথে বাণিজ্যের অর্ধেকের বেশি চলে এই পথ দিয়েই। পুরনো মিশরের ঠিক মাঝখানে আজ দাঁড়িয়ে আছে আধুনিক কায়রো। এখানে আছে আন্তর্জাতিক বিমানবন্দর। আধুনিক সুবিধায় গড়া এই বিমানবন্দর চালায় প্রায় 30টি প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন, যারা আকাশপথে মিশরকে সারা দুনিয়ার সঙ্গে যুক্ত করে। নীল নদে এক ক্ষুদ্র দ্বীপের ঝর্ণা আমাদের স্বাগত জানায়। এখান থেকেই শুরু কায়রো ভ্রমণ। প্রথমেই দেখা মিলবে নতুন কায়রো টাওয়ারের, যেখান থেকে গোটা শহর দেখা যায়। এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল 969 সালে। শিগগিরই এটি উদযাপন করবে তার 1000তম জন্মদিন। আপনি ভাবতে পারেন, এ কি সত্যিই 1000 বছরের পুরানো শহর? এর উত্তর নির্ভর করে আপনি শহরের কোন অংশে আছেন। আল তাহিরির স্কোয়ারে দাঁড়িয়ে মনে হবে এ যেন এক আধুনিক ইউরোপিয়ান শহর। তারপরও এখানকার অলিতে গলিতে ছড়িয়ে আছে এক প্রাচীন ঐতিহ্য। এখানে রয়েছে বিশ্বের আধুনিক সব সুবিধা, বিলাসবহুল হোটেল, ক্যাসিনো, আন্তর্জাতিক সম্প্রচার রেডিও, টেলিভিশন কেন্দ্র, যেখান থেকে আরবি, ইংরেজি, ফরাসি সহ বহু ভাষায় অনুষ্ঠান প্রচার হয়। কায়রো একই সঙ্গে নতুন ও পুরনো ব্যবসায়িক প্রাণকেন্দ্র, যার জনসংখ্যা 4 মিলিয়নের বেশি। এখানে আপনি পাবেন লন্ডন, নিউ ইয়র্ক বা বার্লিনের মতো মহানগর রূপ। শহরের কেন্দ্রে রয়েছে বিখ্যাত অপেরা হাউস, আর তার সামনে মোহাম্মদ আলী পাশার পুত্র ইব্রাহিম পাশার ভাস্কর্য, যিনি ছিলেন অটোমান শাসনের অধীন। কায়রো মূলত একটি মুসলিম নগরী, প্রতিষ্ঠিত হয়েছিল ফেরাউন যুগের অনেক পরে। তবু শহরের চারপাশে আপনি খুঁজে পাবেন সেই প্রাচীন মিশরীয় রাজাদের স্মৃতি। রামেসিস দ্বিতীয় এর মূর্তি যেখানেই আপনি যান মনে করিয়ে দেয় ইতিহাসের মহত্ব। আপনি যদি যান কায়রোর মিশরীয় জাদুঘরে, দেখবেন পৃথিবীর সবচেয়ে চমৎকার ফারাও যুগের নিদর্শনের সংগ্রহ। শতাধিক কক্ষ জুড়ে রয়েছে প্রাচীন পাথরের মূর্তি, ধনরত্ন, মমি আর মূল্যবান রত্ন, যা ইতিহাসের সকল দিককে স্পর্শ করে। সহস্রাব্দ পেরিয়ে টিকে থাকা মমি থেকে শুরু করে রাজকীয় রত্ন আর অলংকারের দুর্লভ সংগ্রহ। এই জাদুঘর যেন চোখের জন্য এক অপূর্ব বোঝ। পুরো সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতেই হবে এই জাদুঘরে। অনেক শতাব্দী ধরে কায়রো ছিল শিক্ষা ও জ্ঞানের কেন্দ্র, শুধু মিশর নয়, পুরো আফ্রিকার জন্য। আমরা এখন কায়রো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এই শহরে 4টি বড় বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে একটি হলো আধুনিক আমেরিকান ইউনিভার্সিটি, আরেকটি হলো আল আজহার বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয় 972 সালে। এটা বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়। এখানে 40,000-এরও বেশি ছাত্রছাত্রী ইসলামিক ও সাধারণ শিক্ষায় পড়াশোনা করে।
মসজিদ হলো মুসলিমদের উপাসনালয়। কায়রোতে অনেক মসজিদ আছে। সবচেয়ে বিখ্যাত দুটি হলো সিটাডেল মসজিদ এবং মোহাম্মদ আলী মসজিদ। ধারণা করা হয় এগুলোর নির্মাণে 1200 শতকে যুদ্ধবন্দী খ্রিস্টান যোদ্ধারাও কাজ করেছিল, যাদের সুলতান সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেড যুদ্ধের সময় বন্দী করেছিলেন। এই শহরে এত মসজিদ আছে যে কোনো একজন মানুষ যদি প্রতিদিন একটি করে মসজিদে নামাজ পড়েন, তবু এক বছরে সব মসজিদে যাওয়া সম্ভব হবে না। কায়রোর অনেক রূপ। এখানে শহরের পুরনো অংশ, বাজার এলাকায় আমরা দেখতে পাই তার প্রাচীন চেহারা, যেখানে আজও মানুষ পরেন প্রাচীন আমলের পোশাক, চালচলনে ধরে রেখেছেন অতীতের ঐতিহ্য। এখানে বিদেশি পর্যটক খুঁজে পান এক অজানা রঙিন দেশের স্বাদ। গলি, দোকানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আপনি যেন হারিয়ে যান এই ঐতিহ্যবাহী আবহে। আপনার চোখে পড়ে নানা শিল্পকর্ম, যেগুলো আপনার দেশে দেখা যায় না। আপনি থামেন, আগ্রহ নিয়ে দেখেন, প্রশ্ন করেন আর শিখতে শুরু করেন এই প্রাচীন সভ্যতা সম্পর্কে। হয়তো কিছু কেনও শুরু করেন, যেন মিশরের এক টুকরো নিয়ে যেতে পারেন নিজের সঙ্গে নিজের বাড়িতে। এক শিল্পীকে কাজে দেখতে থামলেন। তিনি খুশি মনেই আপনাকে দেখাচ্ছেন তার হাতের নিপুণতায় তৈরি হচ্ছে তামার তৈজসপত্র, মুন্সিয়ানা ছোঁয়ায় গড়া সূক্ষ্ম কারুকাজ। মুগ্ধ হয়ে দেখছেন আপনি। আমরা আবার রওনা দিচ্ছি কায়রো থেকে গিজার দিকে। উটের পিঠে চড়ে পিরামিড শহর আর স্পিংসের দিকে এগিয়ে চলেছি। প্রথমবার উটে ওঠার অভিজ্ঞতা হয়তো একটু রোমাঞ্চকর, কিন্তু নেমে পড়া আরও চ্যালেঞ্জিং। আপনি যখন পৌঁছান পিরামিডের পাদদেশে, তখন অনুভব করেন এটি কত বিশাল। অবিশ্বাস্য মনে হয় কিভাবে তারা করলো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই। 1,00,000 মানুষ 20 বছর ধরে বিশাল পাথরের খণ্ড টেনে এনে স্তরে স্তরে সাজিয়েছে, নিজ রাজাকে একটি সমাধি উপহার দেওয়ার জন্য। এরপর সেই স্পিংস, বিশ্বের সবচেয়ে বিখ্যাত মূর্তিগুলোর একটি, মানব ইতিহাসের অন্যতম পরিচিত ভাস্কর্য। এক সিংহের শরীর মরুভূমিতে বসে আছে নিঃশব্দে। হাজার বছরের বাতাস আর বালু ক্ষয়ে দিয়েছে তার মুখ, তবুও সৌন্দর্যে অটুট। এটাই মিশরের প্রতীক, যুগ যুগ ধরে। স্বাগতম এই পৃথিবীতে, স্বাগতম ইতিহাস, ঐতিহ্য আর বিস্ময়ের এক জগতে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।